তো আমরা এই যে যেগুলো শিখছিলাম এগুলো একটু রিক্যাপ করার জন্য আমি তৈরি করতেছি দ্রুতভাবে। লেকচার শিটে রিক্যাপ আমাদের ১ম লেকচার যেটা ছিল যে AutoCAD সম্পর্কে জাস্ট আলোচনা। তারপর হচ্ছে ইনস্টলেশন প্রসেস এগুলো হয়ে গেছে। দেন হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যাবাউট AutoCAD স্ক্রিন। AutoCAD স্ক্রিনের যেগুলো আছে আরকি ফিচার গুলা বিভিন্ন ভার্সনের জন্য বিভিন্ন রকম হয়। তো এগুলো কিছু আলোচনা। এর মূল যেটা সেটা হচ্ছে পেজ সেটআপ। ঠিক আছে? এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে আমার ফাইলে দেওয়া আছে যে কিভাবে আমরা এই যে পেজ সেটআপ করব। ঠিক আছে? তো এখানে একটু দেখি আপনি যখন করবেন একটু আপনার করাই আছে। এরপরে একটু দেখে করতে হবে। এখানে দেওয়া আছে যে আমাদের ১ম এ যেটা করব ইউনিট সেটিং করব। ইউনিট সেটিং এর সময় আমাদের ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে যাওয়ার প্রসেস কিছু আছে। সেটা হচ্ছে যে আপনি যদি কিবোর্ডে অল্টার বাটন চাপেন তাহলে দেখবেন যে এখানে এই যে ওয়ার্ডের নিচে যে অক্ষরের নিচে আমাদের কি আছে আন্ডারলাইন আছে। তার মানে যে ফাইলের আমি যদি F এখন করি যে F এর নিচে আন্ডারলাইন আছে। যদি F ক্লিক করি কিবোর্ডে তাহলে কিন্তু ফাইলে আমাদের ফরম্যাটে যাওয়ার ক্ষেত্রে এই যে O এর নিচে আন্ডারলাইন O ক্লিক করলে যে ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে? অথবা আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করেও নিয়ে আসতে দেন হচ্ছে যে ইউনিটে যাবেন এই যে এখানে ইউ চাপলে এখন ইউনিটে চলে যাবে। এই যে এরকম। এভাবেও যাওয়া যায়। অথবা আপনি যে ক্লিক করে দেন ইউনিটে যাবেন। অথবা আরো শর্টকাট আছে সেটা কি ইউএন লিখে এন্টার দিলেও হবে। তো এগুলোই আমার এখানে যে বানানো অবস্থা। তো আপনি এগুলা একটু সুন্দর মতো নিবেন যতটুকু আপনার এগুলো জানা আছে। আপনার তো পেজ সেটআপ করাই আছে তবু এটা আপনি একবার করবেন আরকি। হ্যাঁ, রিভাইজ করার জন্য তাহলে এখানে যে যা লাগে আরকি মোটামুটি সব দেওয়া আছে। দেন আমরা চলে আসবো যে পরের লেকচারে, লেকচার ৩ যেটা ইন্ট্রোডাকশন উইথ টুলস বার অ্যান্ড হচ্ছে টুলস। তো এখানে যে ডোরো টুল বিভিন্ন ধরনের টুল আছে যেগুলো যেখানে দেওয়া আছে। একটু বড় করে দেখেন। এই যে দেখেন এই যে স্ট্যান্ডার্ড টুল। তো ওয়ার্কস্পেস তারপরে যে লেয়ার, প্রপার্টি, দেন হচ্ছে যে ডোরো টুল। ঠিক আছে? এগুলো আমরা আবার এই যে অটোক্যাডে এখানে সাজায় গুজায় রাখি। যে এটা যেমন এটা হচ্ছে আমাদের ডোরো টুল। যেগুলো লাগে আমরা সাজাই। আপনার যেহেতু ভার্সন হচ্ছে ২০২২ সেক্ষেত্রে অটোমেটিক যে উপর দিয়ে আসছে হবে। দেন এখানে যে ইন্ডিভিজুয়ালি ড্র টুল আমরা কিভাবে শর্টকাটে নিয়ে আসতে পারি সেগুলো দেওয়া আছে। তো এল চেপে ইন্টার যদি আমরা প্রেস করি তাহলে লাইন কমান্ড। অথবা আপনি কি করবেন এই যে ড্র টুলে যাওয়ার জন্য এখানে এসে যে ডাইরেক্ট এখান থেকে আইকনে যে লাইন ক্লিক করলো লাইন কমান্ড। অথবা যে আগের মতো যে অল্টার চাপ দিবেন তারপরে যে ডোরো যেখানে ডি প্রেস করে দেন এই যে লাইন এল এখন প্রেস করবেন তাও হবে। কারণ আপনার যদি কিবোর্ডটা মুখস্থ থাকে তো একবার চাপবেন অল্টার ডি এল একদম চলে আসবে। এভাবেও আপনি করতে পারেন। তো এগুলা এখানে দেওয়া আছে। যেগুলো লাগে মোটামুটি সেগুলো দেওয়া আছে। একটু তেমন। এরপর আছে ডাইমেনশন টুলবার যেটাতে বিভিন্ন লাইন হোক বা হচ্ছে অ্যাঙ্গেল হোক, রেডিয়াস হোক, ডায়া হোক এগুলো আমরা মাপ নিয়ে থাকি। তো সেগুলোর এখানে আলোচনা করা আছে। এরপর আছে মডিফাই টুলবার। এই মডিফাই টুলবার সবথেকে বেশি কাজে লাগে। ঠিক আছে? অনেক কয়টা আরকি এর কমেন্ট কাজে লাগে। যেহেতু কি এর একটু বেশি পরিমাণে চলে আসছে। তো এখানেও এগুলো আমরা যখন কাজ করব সেগুলা তখন প্র্যাকটিস হবে, দেখব। আর আপাতত আমি এগুলো দিয়ে রাখছি আরকি। ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ একটা কমান্ড আছে সেটা হচ্ছে লেয়ার। হ্যাঁ? লেয়ার টুল। এই লেয়ার কমান্ডের সাহায্যে আমরা কাজটাকে খুব ইজিলি করতে পারবো। যেমন আমি বিষয় এখানে আপনাকে দেখাই। যেমন এই যে এই যে এই প্ল্যানটা আছে। এখান থেকে আমরা ড্র করে এই প্ল্যান করছি। ফার্স্ট ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে। এই ফার্স্ট ফ্লোরের পর আমি যখন এই যে কলাম লেআউটটা করব। তো এটার সহজ প্রসেস কি? সহজ প্রসেস হচ্ছে যে আমাকে এই কলামগুলো সিলেক্ট করতে হবে, তাই তো? সিলেক্ট করে দেন হচ্ছে যে আলাদা করতে হবে। এখন সিলেক্ট করা খুব কষ্ট না? সিলেক্ট করতে গিয়ে লাইনও সিলেক্ট হয়ে যায়। এরকম ঝামেলা বাধে। অথবা আপনি এটা যদিওবা আবার ওই লাইনটাকে আনসিলেক্ট করতে হবে না। সিলেক্ট করার পর যদি লাইন সিলেক্টও হয়ে যায়, শুধু আপনি লাইনটাকে আনসিলেক্ট করা কি হবে? শিফট চেপে ধরে লাইনটার উপর ক্লিক করে এটা আনসিলেক্ট হয়ে যাবে। কিন্তু তবু যে একটা করে সিলেক্ট করা কষ্ট। দ্যাটস ওয়াই আমরা কি করি? আমরা এই পুরো ফাইলটাকে এই যে এটাকে ফার্স্ট ফোল্ডারটাকে পুরোটাকে আমরা কপি করি। জাস্ট এই কমান্ডের সুবিধাটা এই যে দেখেন। কপি করে মনে করেন যে এখানে রাখলাম।
এখন আমি এখান থেকে শুধু কলামগুলা রাখবো। বাকিগুলা হাইড করে দেবো। এই সিস্টেমে দেখেন আমি যদি এখানে চলে যাই আগে দেখে নিই যে কলামগুলা কিরকম। কলাম 1, কলাম 1 এই এই যে এটা। এই যে এখানে যদি আমি লাইট অফ করে দেই, দেখেন এই যে কলামগুলো কিন্তু হাইড হয়ে গেছে। ঠিক আছে? কলামের যে লেয়ার নেই তাহলে ওটাকে আমি সিলেক্ট করলাম। দেন আমি এটা পুরোটা সিলেক্ট করে এখন সিলেক্ট করে দেবো। দেন আমি আবার এখানে আসবো। এসে যে আমার যে কলাম ছিল, এই কলামের যে বাতিটা ধরাই দেবো। এই দেখেন কলাম চলে এসেছে। তাহলে এখন ইজিলি তাহলে এটা কাজ করতে পারছি যে কলামের যে লেআউটটা আমি এখন ড্র করবো যে এরকম। ঠিক আছে? তো এটা আমি এখন ইজিলি নিয়ে আসতে পারবো এভাবে। এজন্য এই লেয়ারের লেয়ার দিয়ে কাজ করাটা বেস্ট। আমরা প্রতিটার জন্য একটা করে লেয়ার করবো। দরজার জন্য একটা, জানালার জন্য, তারপরে হচ্ছে যে সিঁড়ির জন্য, দেন হচ্ছে ওয়ালের জন্য, কলাম, ফুটিং এগুলো আলাদা আলাদা আমরা লেয়ার তৈরি করে করব। তাহলে আমাদের জন্য সুবিধা। এবং আপনি দেখেন যে আমাদের যেগুলা কাজ লাগবে না, ঠিক আছে? তখন আমরা যে বাতির যে অফ করে দিয়ে কাজ করি তাহলে ওটা হাইড হয়ে গেল। হাইড হয়ে গেলে সফটওয়্যারটা কি হলো? মানে একটু হালকা হইলো আরকি। যেগুলো যেহেতু দেখা যাচ্ছে না, তখন এখানে ওই যে অনেকগুলো কমেন্ট আপনি যখন এটাকে এভাবে ধরে এভাবে টানিয়ে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু দেখেন সবগুলো এলিমেন্টকে আপনি টানাটানি করতেছেন। তো আপনার যদি এগুলো কিছু হাইড থাকে তাহলে ও একটু হালকা মনে হয়, এরকম। যাই হোক, এরপর আমরা চলে আসি। এটা মনে হয় আপনি পান এর আগের ক্লাস। এটা আমার এড করা ছিল না। এটা একটা ইম্পোর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে যে সেটব্যাক। সেটব্যাক রুলটা কি? আমরা যখন বাসা করব তখন রাস্তা থাকলে কিভাবে কোন দিক দিয়ে ছাড়তে হবে এই নিয়মটা জানা দরকার। যেমন রাজুকের ক্ষেত্রে এগুলো কিন্তু রাজুক বেজেই করা এবং সবখানে মোটামুটি এরকমই। তবে রাজুকে যেমন এই যে বিভিন্ন ডাইমেনশন আলাদা আলাদা আছে, সেক্ষেত্রে অন্যান্য জায়গায় এই ডাইমেনশন গুলো জাস্ট আলাদা হবে। ঠিক আছে? এই সিস্টেমটা সবখানে একই আরকি। তো রাস্তা যদি এখানে এদিকে থাকে, যেমন এই যে রাস্তা এই যে এদিকে আছে অ্যান্ড সেক্ষেত্রে ফ্রন্ট হবে এই সাইডটা এবং রাস্তার পাশে যেটা থাকবে সেটা হবে ফ্রন্ট। এবং রাস্তার যেদিকে ফ্রন্ট দিলাম ফ্রন্টের ঠিক বিপরীতে ব্যাক হয়ে বাকি সাইড হিসাবে গণ্য হবে, পার্শ্ব হিসেবে গণ্য হবে। কারণ রাস্তা যদি এরকম থাকে এদিকেও একটা রাস্তা এদিকেও একটা রাস্তা, সেক্ষেত্রে আপনি ২ টা ফ্রন্ট পাইতেছেন। এখন ফ্রন্ট যদি ২ টা হয় তাহলে ২ টা ব্যাক হওয়ার কথা। কিন্তু ২ টা ব্যাক হবে না, ব্যাক হবে একটা। কোনটা ব্যাক হবে? আপনি যেদিকে দরজা চিন্তা করুন, মেইন গেট যেটা, এটা চিন্তা করুন। মেইন গেট আমরা যদি এদিকে ধরি, এই মেইন গেটের অপোজিটে হবে ব্যাক, বাকিটা তাহলে সাইড হবে। সিমিলার কেসে এদিকে একই রকম এই যে এখানে যখন একটা রাস্তা এখানে জাস্ট লেগে গেছে। ফ্রন্ট এটা, ব্যাক এটা, বাকিগুলো সাইড। এক্ষেত্রে দেখেন এটার মধ্যে জাস্ট কি করছি আমি? এখানে আমি গেটটা দিচ্ছি। তো গেট দিলে ঠিক অপোজিটে ব্যাক হবে এবং এটা সাইড হবে। বাকি ২ টা না, রাস্তার পাশেটা অবশ্যই ফ্রন্ট, একটা সাইড হয়ে যাবে। কারণ রাস্তা যদি এরকম থাকে, এরকম শেপে লেগে গেছে, তাহলে ২ রকম সিস্টেম হতে পারে। একটা হচ্ছে যে আপনি যে রেক্টেঙ্গুলার শেপেই পাইছেন জমিটা, সেক্ষেত্রে এটা ফ্রন্ট পুরাটাই, এটা ব্যাক, বাকি ২ টা সাইড। আর আপনি যদি রাস্তাটা এভাবে চিন্তা করেন, চিন্তা করে যে বাঁক নিয়ে গেছে যেহেতু, ফ্রন্ট এটা। তো এইটা ফ্রন্ট হওয়ার কারণে ব্যাক হবে এটা প্লাস এটা এবং এই ২ টা হবে হ্যাঁ, কোনাকুনি। এখন দেখেন আমি এটা আসলে নিজে দিচ্ছি এরকম আমি না পাওয়াই ভালো। এরকম জমি পাইলে আসলে মেজারমেন্ট খুবই কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের রাস্তা এটা যেটা ফ্রন্ট, এটা ঠিক অপোজিটে ব্যাক, বাকি সবগুলা সাইড। দেখেন এখানে যেমন যে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা গেছে, এগুলো তো ইজিলি বুঝতে পারবেন যে এটাও ফ্রন্ট, এটাও ফ্রন্ট। ঠিক আছে? এখন আপনার এখানে যদি গেটও দেন, এটা কিন্তু আর ব্যাক হবে না। ফ্রন্টেই হবে। রাস্তা হবে এটা ফ্রন্টেই হবে। বাকিটা সাইড। ৩ দিকে যদি রাস্তা থাকে সেক্ষেত্রে দেখেন যে এদিকে আছে রোড, এদিকে রোড আছে। তো রোডের এইটাকে আমি কি ধরছি? মানে গেট দিতে চাচ্ছি আমি। তাহলে এটার ঠিক বিপরীতে ব্যাক, বাকিগুলো কিন্তু ফ্রন্টেই থাকবে। তো এইটা যদি আবার আমি গেট এখানে দিতাম তাহলে কি হইতো? এইটা ফ্রন্ট হইতো, এটাও ফ্রন্ট হইতো, এটাও ফ্রন্ট হইতো। বাট এটা কি হইতো? সাইড হইতো। এই জাস্ট এটা আমি অন্য কিছু লিখিনি না। আর এরকম যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। যেদিকেই আমি দিতাম সব দিকেই আছে ফ্রন্ট। এখন এই যে ছাড়ের যে পরিমাণটা আপনি কোন দিকে কতটুকু ছাড়বেন? ফ্রন্ট, ব্যাক এগুলো তো সাইড তো বুঝলেন। হ্যাঁ, এটা তো বুঝলেন যে ব্যাক কোনটা, সাইড কোনটা। কিন্তু কত পরিমাণে এখন ছাড়তে হবে ফ্রন্টের দিকে বা ব্যাকের দিকে? সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনার কয়েকটা বিষয়ের উপর। একটা হচ্ছে যে আপনার জমি কতটুকু আছে, এরিয়া অফ ল্যান্ড কতটুকু।
এন্ড হচ্ছে আপনি কয়তলা বিল্ডিং করবেন, মানে বিল্ডিং এর হাইটটা কত তার উপর। কারণ জমি যদি আপনার এই যে ২ শতক মানে ২ কাঠা থেকে শুরু করে একদম ২০ কাঠার মধ্যে থাকে, ২ কাঠা শুরু করে ২০ কাঠার মধ্যে থাকে এবং আপনার যদি এটা কি হয় ১০ তলা হয়, তাহলে এরকম সিস্টেম ২০ তলার মানে ২০ কাঠার উপরে গেলেও কোনো সমস্যা নাই। মানে আপনার ১০ তলার যদি মধ্যে থাকে তাহলে হচ্ছে এখান থেকে এগুলো পড়তে হবে। আর যদি এটা কি হয় ১০ তলার উপরে চলে যায় দেখেন ৩৩ মিটার ১০ তলা অথবা ৩৩ মিটার এর উপরে যদি চলে যায় তাহলে যেকোনো জমির জন্য মানে যেকোনো এরিয়া প্ল্যান্টের জন্য আপনার জাস্ট এই যে এইটা প্রযোজ্য হবে। ঠিক আছে? তো একটু আলোচনা করি। এখানে দেখেন এখানে যেটা হচ্ছে যে ১ম এ লিখছি আমরা যে ২ কাঠা অথবা হচ্ছে ১ কাঠা সমান কত স্কয়ার ফিট? ৭২০ স্কয়ার ফিট। দ্যাটস ওয়াই ২ কাঠা সমান আছে ১৪৪০ স্কয়ার ফিট। ১৪৪০ স্কয়ার ফিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফ্রন্টে ছাড়তে হবে ১.৫ মিটার অথবা ফিটে আপনি যদি করেন 4.92 এটা চাইলে আপনি 5 ফিটও কনসিডার করতে পারেন। ব্যাকে ছাড়তে হবে ১ মিটার অথবা 3.28 ফিট। সাইডে ছাড়তে হবে 0.8 মিটার অথবা হচ্ছে 2.62 ফিট। এটা কতটুকুর মধ্যে যদি বিল্ডিংটা ১০ তলার মধ্যে। এভাবে ২ থেকে ৩ এর জন্য এরকম রুল। তারপরে ৩ থেকে ৪ এর জন্য এরকম ৪ থেকে ২০ পর্যন্ত এরকম আরকি। ঠিক আছে? ৪ থেকে ২০ পর্যন্ত যেরকম। এন্ড হচ্ছে দেখেন যদি এটা বেশি হয়ে যায় ২০ তলার উপরে যায় তাহলে হচ্ছে একটু ডিফারেন্স হয়েছে যে এটার তুলনায় একটু ডিফারেন্স এটা ঠিক আছে দেখেন। ফ্রন্ট এর ক্ষেত্রে কিন্তু 1.5 প্লাস 5 ফিট। হ্যাঁ, সব ক্ষেত্রেই। ব্যাকে এসে আপনি এখানে ২ ফিট পাইছেন। এই আগেরটাতে কিন্তু ২ ফিটই ছিল। অর্থাৎ ২০ থেকে ৪ থেকে ২০ পর্যন্ত। ২০ এর বেশি হলে ব্যাকে তাই। কিন্তু সাইডে এসে দেখেন এটা ছিল 1.25 অথবা 4.1 বাট এটা হয়ে গেছে প্রায় 5 ফিট হ্যাঁ। মানে সাইডে। হুম। এরপর দেখেন এই যে যেটা বলছিলাম যে ৩০ মিটারের যদি উপরে হয় বা ১০ তলার বেশি বিল্ডিং হয় হাইটটা, সেক্ষেত্রে আপনার যেকোনো জমির পরিমাণ হোক না কেন, আপনার ফ্রন্টে ছাড়তে হবে 1.5 ফিট অথবা 1.5 মিটার অথবা হচ্ছে 5 ফিট। অ্যান্ড হচ্ছে ব্যাকে ছাড়তে হবে আগে ছিল ২ মিটার এখন হচ্ছে ৩ মিটার। ঠিক আছে? এই সাইডেও ৩ মিটার। এতটুকুই। এটা হচ্ছে রাজুকের নিয়ম। তো আমরা একটা পরবর্তীতে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এরকম রাস্তাটা এরকম গেট এরকম করতাম। তো গেটের এইদিকে তাহলে ছাড়তে হবে কতটুকু? এটা নির্ভর করতেছে জমি আছে কতটুকু তার উপর যদি হিসাব করতে হবে। কত কাঠা জমি আছে তার উপর। এখানে যে 6.88 কাঠা। যদিও বা হ্যাঁ, এটা কিন্তু জাস্ট শুধু ফ্লোর এরিয়াটার মাপ এখানে দেওয়া হয়েছে। তাহলে এর থেকে একটু বেশি আছে আরকি। তার মানে আপনার এটা পড়তেছে ৪ থেকে ২০ এর মাঝেই তো। ৪ থেকে ২০ এর মাঝেই পড়বে। তাহলে ফ্রন্টে ছাড়তে হবে কত? 1.5 এটা তো মানে সবারগুলোর জন্য একই। প্লাস 5 ফিট। তাহলে এখান থেকে আমাদের ফ্রন্টে 5 ফিট। দেন দেখেন ব্যাকে ছাড়তে হবে কত? 6.5 হ্যাঁ, ব্যাকে যেটা। তো দেখেন এটার তুলনায় কিন্তু এটা একটু বেশি। বোঝা যাচ্ছে। যেমন মাপটা এখানে দেওয়া হয়নি। সাইডে আছে কত? 4.1 ফিট। এই সাইডে আছে এখান থেকে 4.1 ফিট পাবেন, এদিকে ওটা 4.1। দেন আমরা এতটুকু জমি যখন পাইলাম এর মাঝে আমরা কাজ করবো আরকি। ঠিক আছে? এই তারপরে আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসের আরকি যে দরজার ক্ষেত্রে কিরকম কি সাইজ হতে পারে। কমিটি বলা আছে। যে মানে দরজা যখন ফ্লোর প্ল্যানটা করবো তখন তো যে দরজাও দিব। তাই না? এখন কতটুকু দিব না দিব এগুলো আমরা তাহলে একটা মানে ফাইল নিয়ে কিছু প্র্যাকটিস করি তাহলে আমাদের মোটামুটি আয়ত্তে আসবে। বুঝলেন? তা আপনারা এখন কি এই ফাইলেই করবেন? না আমি যেটা করছি এটাতে এরকমই করবেন নাকি যেকোনো একটা আপনি একটা নিয়ে করা শুরু করে দিবেন? হুম। মানে এখানে একটা বিষয় কি যেমন এটা আমি যখন করাইছিলাম তখন কিন্তু আমি মানে আগে থেকেই জমি-টমি কোনো সিলেক্ট করে নেই। তখন স্টুডেন্টকে শিখাচ্ছি তখন ওরা আসার পর আমি মানে একটা জাস্ট ডাইমেনশন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেন আমরা শুরু করে দিয়েছি যে এটা তাহলে কতটুকু জমি আছে, তাহলে কতটুকু ছাড় দিয়ে করতে হবে এখন শুরু করো। দেন হচ্ছে যে যখন শুরু করতে গেছে তখন অনেক বাধা বিপত্তি আসছে। কিরকম? সিঁড়িটা কোথায় দেবো? কোন দিক দিয়ে মানে দরজা থাকবে, ওপেনিং কোন দিকে থাকবে, দক্ষিণ উত্তর এগুলো তো অনেক কিছু ভাবতে হয়। সেক্ষেত্রে কি হয় যে অনেক কিছু শিখতে পারে আরকি।
আর আপনাকে যদি আমি এটাই দেই তাহলে আপনি কিন্তু ওই জিনিসগুলা মানে ইমাজিনেশন যে জিনিসগুলো যে আপনি কল্পনা করবেন যে আমি এখন নিজে একটা তৈরি করতে গেলে আমি কি, কি মানে করতে পারি। তো ব্রেইনটা খাটাবেন এটা কিন্তু খাটাতে পারবেন না। ঠিক আছে? এজন্য আমি চাচ্ছি যে আ একটা নতুন নিয়ে করি। সেক্ষেত্রে ওটা মানে রেকর্ড করার দরকার নেই কারণ ওটা লেন্থি হবে। রেকর্ডটা একটু অফ করে দেই।